ঘুমালো পাড়া চুরলো, প্রীতি না এলো দেশে, লাশের গন্ধে ভয়ের শেষে খাজনা দিল শেষে। অগোছালো একঘেয়ে মনের শান্তি টনিক শব্দ কথায় আপনাদের জানাই আরও একবার স্বাগত। নমস্কার, আমি খুশি। আজকে নিয়ে চলে এসেছি আপনাদের জন্য লেখিকা খুশির কলমে একটি হাড় হিম করা গ্রাম বাংলার ভূতের গল্প, খুকি ঘুমালো পাড়া জুড়লো। সঙ্গে থাকুন, শুনতে থাকুন আজকের গল্প খুকি ঘুমালো পাড়া জুড়ালো। নমস্কার, আমি সুখেন। ওই পেশায় এবং নেশায় একজন লেখক। গতকাল সমস্ত পূজা বার্ষিকীর লেখা শেষ করে মেল করে দিয়েছি। সমস্ত প্রকাশকদের এটাও জানিয়ে দিয়েছি যে আমি আগামী সপ্তাহ 2 কোনোই লেখালেখি করব না। খুবই ইচ্ছে করছে গ্রামের বাড়িতে যেতে। বহুদিন হয়ে গেল মায়ের সঙ্গে দেখা হয় না। কলকাতার একটি ফ্ল্যাটে একটার পর একটা প্লট ভেবে যন্ত্রের মতন লিখে চলা আর সেই সব চাহিদা বুঝে পাঠানো ছাড়া আর কিছুই তেমন সময় করে করে ওঠা হয় না। বিয়ে করিনি, খানিকটা ঠিকই ধরেছেন। আমিও ওই প্রেমে আঘাত পাওয়ার পরপরই এই লেখালেখি শুরু করি। তখন গাদা গাদা বিরহর কবিতার গল্প লিখেছি। সে চলে গেছে ঠিকই, কিন্তু তার দেবা দুঃখটা না থাকলে হয়তো আজকের এই বিলাসিতাটাও করা হয়ে উঠত না কখনো। আসলে যে এইভাবেও যে দুঃখ বিলাস করা যায়, সেটাই এই ঘটনাটা না ঘটলে হয়তো নিজেরই জানা হয়ে উঠত না কোনোদিন। ওহ, কোথায় ছিলাম? আমার গ্রামের বাড়িতে যাবার কথায়। হ্যাঁ, তো সেখান থেকে অনেকটাই দূরে ট্রেনে চেপে 3 ঘন্টার পথ পেরিয়ে নীলকুঞ্জ স্টেশনে নেমে পায়ে হেঁটে তা প্রায় মাইল 3 পথ যেতে হতো। এখন যে সে গ্রাম ঠিক কেমন অবস্থায় আছে তার কিছুই অবশ্য আমার জানা নেই। প্রায় 15 বছর আগে সেই যে কলকাতায় এসেছিলাম, তারপর আর ফেরা হয়নি। সময়ের স্রোতে আমি কলেজ শেষ করার পরেই মা একদিন বলল, বাবু, আর যে ইটের রাজ্যে থাকতে মন চায়নি রে। তোর বাবাও তো আর নেই, তোর সারাদিন এদিক ওদিক করে কাটে। আমার যে আর ভালো লাগে না বাবা। আমায় গ্রামের বাড়িতেই বরং তুই দিয়ে আয় বাবা। আমি বরং গ্রামের বাড়িতেই ফিরে যাই। তারপর আর আমারও যাওয়া হয়ে ওঠেনি, আর মাও আসেনি। ফোনে একটু একটু কথা হয়েছে, তবে দেখা হয়নি আজ প্রায় বছর 5। ব্যাগে করে প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে আমার সারাদিনের লোক রানাকে সঙ্গে নিয়ে যাত্রা শুরু করলাম। ট্রেনে উঠলাম শিয়ালদা থেকে। ট্রেন যথাযথ সময় রওনা দিল। ট্রেনে পাল্লা দিয়ে উঠতে শুরু করেছে হকারদের দল। কেউ মশলা মুড়ি, কেউ বা টিপটপ লজেন্স, কেউ আবার দিলখুশ, কেউ বাদাম ছাপা নিয়ে হাজির হচ্ছে। পাশের সিটে বসে থাকা 1 বছর 3 কি 4 বয়সের ছেলেটা তার মায়ের কাছে বায়না করছে। তার মাও ধীরে ধীরে ধৈর্য হারাচ্ছে। বাচ্চাটা খেতেও পারছে না সবটা। নিজের ছোটবেলার স্মৃতি মনে পড়ছে আমার। আমিও ঠিক অমনি করেই বায়না করতাম মায়ের কাছে। জানলার দিকে তাকাতেই খেয়াল হলো পাশের দৃশ্যপট পাল্টে গেছে। শুরু হয়েছে মাঠ আর জঙ্গল। রানা বলল, দাদাবাবু, এইখানে এখনো এমন জায়গা আছে? কি সুন্দর সবুজ, চোখেরও আরাম হয়। আমি সম্মতিসূচক হাসি হেসে প্রাণ ভরে নিতে লাগলাম সেই ফ্রেশ এয়ার। ঘড়িতে দেখলাম এখনো বাকি প্রায় ঘন্টাখানেকের পথ। রানাকে বললাম, কি হে,
খাবে নাকি কিছু? ঝালমুড়ি নাও দেখি। রানা সঙ্গে সঙ্গে নিল। এক গ্রাস মুখে তুলেই বুঝলাম এতটা ঝাল আমার পক্ষে খাওয়া সম্ভব নয়। কাজেই রানার হাতে দিয়ে দিলাম। সে বলল, ঝাল লাগছে? আপনি তো ঝাল খান না দাদাবাবু, দেন খানিকটা জল খান। জল খেলাম। তারপর চোখ লেগে গিয়েছিল। ঘুম ভাঙল রানার ডাকে। দাদাবাবু, ও দাদাবাবু, কি হলোটা কি? গাড়ি আর যাবে নে, তার ছিঁড়ে গেছে, দাঁড়িয়ে পড়েছে এ গাড়ি, সবাই যে নেমে যাচ্ছে। এ জায়গাখান কোথায়? সে কি? এদিক ওদিক দেখে বুঝতে না পেরে একজন হকারকে ডেকে জিজ্ঞেস করলাম, দাদা দাদা বলছি এটা কোন জায়গা? স্যার, এটা কাশিমপুর। কই যাবেন? আমরা তো সে যে অনেক দূর স্যার। এইখানে নেমে ওই সামনের হাটে যান, গিয়ে দেখেন কোনো কিছুর ব্যবস্থা করতে পারেন কিনা। সন্ধে হলেই ওই পথে যে কেউ যেতে চায়নি। আমি আর রানা এক প্রকার লাফিয়ে নেমে পড়লাম। বেশ খানিকটা পথ হেঁটে পৌঁছালাম হাটে। সেখানে জিজ্ঞাসাবাদ করতে করতেই একজন বেশ বয়স্ক মানুষ বললেন, ওই গ্রামে যেতে হলে এখান থেকে সোজা যেতে হবে। মাঝখানে একটা নন্দী নদী পড়বে। নন্দী নদীটা পেরিয়ে গেলেই ঘন জঙ্গল, তারপরেই ওই গ্রাম। রাস্তা খুব কঠিন, তবে সময় লাগবে খুবই কম, বুঝলে বাবারা? সেই মতন আমি আর রানা হাঁটতে শুরু করলাম। তাও কম করে ৩-৪ মাইল হেঁটে যতক্ষণে নদীর কাছে পৌঁছালাম তখন প্রায় সন্ধে নেমে এসেছে। গ্রামে সন্ধ্যাও নামে বেশ তাড়াতাড়ি। এদিক সেদিক তাকাতে থাকি। একটা মাঝি এগিয়ে এসে বলল, ওপারে যাবানি বাবুরা? হ্যাঁ। তা কখন ছাড়বে তোমার নৌকা? আর গজন আইলেই সারি দিব। আমি আর রানা নৌকায় গিয়ে বসলাম। নৌকা হালকা হালকা দুলতে শুরু করেছে। শেষ বিকেলের ঠান্ডা হাওয়ায় চোখ প্রায় বন্ধ হয়ে আসতে চাইছে। আমার ফোনেও চার্জ শেষ হয়েছে। রানার ফোনে টাওয়ার নেই, খবরও দেওয়া যায় না। শেষে একজন কালো চাদর ঢাকা দিয়ে রোগা দেখতে একজন লোক এসে বসল। তারপরেই মাঝি নৌকা ছেড়ে দিল। নৌকার দাঁড় ছপ করে শব্দ হচ্ছে। রানা আমাকে ডেকে বলল, দাদাবাবু, একটা জিনিস লক্ষ্য করেছেন? কি? এই লোকটা এসে বসলো বটে, তবে নৌকা একটু দোল খেলো না, অথচ আমরা যখন উঠলাম তখন তো নৌকা দোল খেলো। আরে দূর, উনি পাতলা চেহারার লোক, তাই দোলা খায়নি। ওইসব ছাড়ো। দেখো দেখো, নদীর মাঝে সন্ধ্যা নামা দেখো। এমন দৃশ্য কি আগে দেখেছো কখনো? কলকাতায় এমন দৃশ্য নেই। মনে মনে ভেবেছি, কেন এত মানুষ এত লিখতে পারতেন আগে। এমন গ্রামের প্রতিটা খণ্ডেই একটা একটা আলাদা আলাদা গল্প কি সুন্দর করে লুকিয়ে অপেক্ষা করে। শুধু নিজের মতন করেই তাকে খুঁজে নাও। ছোটবেলার কথা মনে পড়ে গেল। দত্তপুকুরের পাড়ে চলে যেতাম একটা খাতা আর পেন নিয়ে। ওই পুকুরের কি সব জানি বদনাম ছিল বলে কেউ একটা খুব আসতো না। নিরিবিলি নির্জনে প্লট এসে যেত, আর কলম চালিয়ে তা লিখে ফেলতাম। আমি লিখতে লিখতে ভুলেই গেছি যে সময় কখন পেরিয়ে গেছে। শেষে মায়ের কান ফাটানো চিৎকার ঘোর কাটিয়ে দিয়েছে। নিজের কথা ভেবে নিজেরই হাসি পায়। নৌকায় ছড়িয়ের ছাদ থেকে একটা অনেক দিনের হ্যারিকেন ঝোলানো রয়েছে। খুবই হালকা করে জ্বলছে সেই আগুন। আলো হচ্ছে খুবই সামান্য।
আলো আবিষ্যিক নয়, পাড়ের একটু কাছেই পৌঁছেছে নৌকা। পিছন ফিরে দেখি সেই লোকটা একরকম ভাবে বসে আছে, হাত মুখ গুঁজে। আরো একটা জিনিস খেয়াল হলো, লোকটার কোনো ছায়া পড়ছে না আশেপাশে, কিন্তু আমার আর রানার তো পড়ছে। সেই প্রথমবারের মতো গাটা কেমন যেন শিউরে উঠল আমার। পাড়ের কাছে নৌকা এসেছে, আমরাও নামার তোড়জোড় করছি। খেয়াল হলো নৌকার লোকটা আর নৌকায় নেই। কোথা থেকে কিভাবে কখন যে সে নামলো কারোর চোখেই পড়ল না। নেমে মাঝিকে টাকা দিতে দিতে জিজ্ঞেস করলাম। সে বলল, এসব খোঁজাখুঁজি তো পুলিশের কাজ কর্তা। আমি কে বলেন? ওনাকে নিয়ে না ভেবে আপনারা কি কইরা ওই বন ফেরিয়ে যাবেন এইটার কথা ভেবে দেখেন। আমি চলি, সোজা হেঁটে যাবেন। হ্যাঁ, যাই হয়ে যাক, পিছনে তাকালি আর আপনাদের ফেরা হইবানি। চলি। এমন অদ্ভুত কথায় আমি আর রানা দুজনেই দুজনের মুখের দিকে তাকালাম। সন্ধে নেমে এসেছে অনেকটাই। রানা বলল, দাদাবাবু, টর্চ বের করে নিই, কি বলেন? নইলে এই পথ। আমি সম্মতি দিলাম। টর্চের আলোয় সামনের নিঝুম বনের গাছগুলোকে দেখে নিয়ে মানুষের পায়ে হাঁটা পথ দিয়ে হাঁটা শুরু করলাম। একটু ভেতরে প্রবেশ করতেই হঠাৎ করে চারিদিকের পরিবেশ যেন আরো বেশি ঠান্ডা হয়ে উঠল। আমরা হাঁটতে হাঁটতে প্রায় অনেকখানি পথ এগিয়ে আসলাম। সঙ্গে একটা টর্চ, দুটো ব্যাগ, যেটা রানার পিঠে আর হাতে চলেছে, আর ঝিম ধরানো ঝিঝি পোকার ডাক, আর মাঝে মাঝে কোনো না চেনা পাখির ডাক। হঠাৎ পেছন থেকে মনে হলো কিছু লোক হেঁটে আসছে। পায়ের শব্দ পেল। রানা খানিকটা নিশ্চিন্ত হওয়ার সুরে বলল, যাক বাবা, আরও লোক আসছে। এই পথ দিয়ে নিশ্চয়ই গ্রামে যাবে। ভালোই হলো সঙ্গী পাওয়া গেল। দেখি কত দূর এসেছে। আমি ওর হাতটা টেনে পড়লাম। ভুল করেও পেছনে তাকানোর কোনো ভুল করো না রানা, সামনে তাকিয়ে হেঁটে চলো। হাঁটতে হাঁটতে স্পষ্ট বুঝতে পারছি সে দলটা আরো দূরত্ব কমিয়ে অনেকটাই কাছে এসে পড়েছে। একটা অচেনা সুরের মতন হিস হিসে কণ্ঠে খুব আস্তে আস্তে কি যেন বলে চলেছে ওরা। আরো খানিক পর সেটা স্পষ্ট হলো। ওরা বলছে, খুকি ঘুমোলো, পাড়া চুলোলো, পেতেরা এলো দেশে, লাশের গন্ধে ভয়ের দেশে, খাজনা দিও শেষে। আমাদের দুজনেরই শরীরের মধ্যে একটা শীতল শিহরণ খেলে গেল। আমরা হাত ধরে ছুটতে শুরু করলাম, আরো আরো জোরে। কিন্তু তাও মনে হতে লাগলো সমস্ত গাছ থেকে সমস্ত পাতা ডাল সবাই যেন এক সুরে বলে চলেছে ওই ছড়াটা। ওভাবে ছুটতে ছুটতে হঠাৎ কিছুতে ধাক্কা খেয়ে দুজনেই পড়লাম। পায়ে কেটে যাবাকে তোয়াক্কা না করে আমি আর রানা আবার ছুটতে লাগলাম। এরপর দাঁড়াতেই হলো। একটা ভয়ঙ্কর অতি মানবী এসে দাঁড়িয়েছে আমাদের সামনে। চোখ সাদা, তার পরনে একটা মলিন হয়ে যাওয়া শাড়ি, চেয়ে আছে আমাদেরই দিকে। খানিকক্ষণ পর আমাদের চোখে পড়ল ওই মহিলার হাতে ধরা একটা বছর খানেকের মেয়ে।
যার গলার কাছ থেকে কাঁচা রক্ত ছড়িয়ে পড়ছে। ওই মহিলার হাতে সে একভাবে বলে চলেছে, খুকি ঘুমলো, পাড়া চুরলো, প্রীতিরা এলো দেশে, লাশের গন্ধে ভয়ের দেশে, খাজনা দিও শেষে। রানা জপ করতে শুরু করেছে মহামৃত্যুঞ্জয় মন্ত্র। আমি প্রাণপণে স্মরণ করছি ইষ্ট দেবতাকে। সেই হিংস্র মহিলা আরো ভয়ঙ্কর হয়ে উঠছে ক্রমে ক্রমে। সে এগোতে শুরু করেছে আমারই দিকে। আমি স্পষ্ট বুঝতে পারছি আজ হয়তো আমার শেষ রাত। আর মাত্র মিনিট খানেক। ঠিক তখনই পিছন থেকে ঘাড়ের কাছে একটা জোরে টান। চোখ বন্ধ করে ফেলেছি ততক্ষণে। চোখ খুলতে দেখি আমি আর রানা চলেছি একটা বড় কালো মিলিটারি ঘোড়ার পিঠে। সেটা নিয়ন্ত্রণ করছেন একজন মানুষ। আমার কাঠ হয়ে শুকিয়ে যাওয়া গলাতেই তাকে প্রশ্ন করি, আপনি? সে উত্তর দেয়, আমি হলাম রুদ্রপ্রতাপ। ভয় নেই, ওই রাক্ষসী আপনাদের কোনো ক্ষতি করতে পারবে না। নিশ্চিন্তে চলুন। আমি আর রানা চুপচাপ বসে রইলাম। তারপরেই হঠাৎ মনে হলো এই ঘোড়াটা যেন মাটিতে পা দিয়ে ছুটছে না, সে শূন্যে পা ফেলে এগোচ্ছে। আমি রানার দিকে তাকাতে বুঝলাম সেও একই ঘটনা লক্ষ্য করে শিহরিত হয়েছে। রানা আর আমি চোখে চোখে কথা বলে নিয়ে দুজনেই এক লাফ মারলাম। পড়লাম মাটিতে, দুজনেরই পায়ে লাগলো। রক্ত পড়তে শুরু করেছে, বেশ বুঝলাম। তাও ওই মানুষের হাঁটা পথে গিয়ে পড়লাম আবার। রুদ্ধশ্বাসে দৌড়তে দৌড়তে সেই বন শেষ করলাম। দেখা যাচ্ছে অনেক মাটির বাড়ি একসাথে, কিন্তু তখন গ্রামের সবাই গভীর নিদ্রাতে মগ্ন। ঘড়ি কোথায় পড়েছে জানি না। আমরা গ্রামের দিকে এগিয়ে যেতে যেতে কি মনে করে পেছনে তাকালাম। দেখলাম একটা ঘোড়া অদৃশ্য হয়ে গেল চোখের সামনে। আমি আর রানা প্রাণ হাতে নিয়ে যখন বাড়িতে পৌঁছালাম তখন প্রায় 3টে বাজতে চলে। মা এত রাতে আমাদের ওই অবস্থায় দেখে বলল, এই দশা কি করে হলো তোদের? হায় হায় হায়। আয় রেখা, যা তোমা ওদের নিয়ে একটু কল ঘরে যা, দেখ তো কি লাগবে না লাগবে। পরিষ্কার হয়ে ঘরে আসতেই দেখি মা 5 রকমের পদ সহকারে থালা সাজিয়ে বসে আছেন। আর না করতে পারলাম না। উদর পূর্তি করতে গিয়েই বুঝলাম এতক্ষণ এসব কিছুর জন্য খিদে না পেলেও এখন ভীষণ শান্তি হচ্ছে। খাবার পর্ব শেষ করে রানা আর আমি ঘরে ঘুমোতে গেলাম। ঘুম জড়ানো চোখে দেখলাম সরলা দিদা আমাদের ডাকছে। আমি উঠে তাড়াতাড়ি প্রণাম করলাম। আমার দেখা দেখি রানাও করল। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। হে নাও, তোমাদের জন্যে একটু তালের বড়া এনেছি। জানো খোকা, তোমার বই আমি সব পড়ি। কি যে গর্ব হয়, তুমি আমাদের গ্রামের গর্ব। হ্যাঁ, আজ কিন্তু তোমার কাছে দেশ বিদেশের অনেক গল্প শুনবো। দুপুরে খাওয়া দাওয়ার পরে ওই তোমাদের দালানে এসো, কেমন? আমি ওখানেই তোমাদের জন্য অপেক্ষায় থাকবো। হ্যাঁ, এখন আমি যাচ্ছি, কেমন? আমরাও হাত মুখ ধুয়ে দুপুরের খাবার শেষ করে গিয়ে বসলাম ওই দালানে। আমি আমার দেখা দেশ বিদেশের গল্প শোনাতে শুরু করলাম। তা প্রায় চললো অনেকক্ষণ। তারপর রানা অনুরোধ করলো। পান চিবোতে চিবোতে দিদা বলল, আচ্ছা বেশ,
আর তবে তোমাদের এই গ্রামেরই এক সত্যি ঘটনা শোনাই শোনো। এ ঘটনা তোমার দাদুর কাছেই শোনা। বহুদিন আগে এই গ্রামে এক জমিদার ছিলেন, দুর্বোধ্য প্রতাপ। বড় ভালো মানুষ ছিলেন, লোকজন ওনাকে খুব মান্য করত। কারো সংসারে অভাব টানাটানি দেখা দিলেই জমিদার মশাইকে একবার জানালেই হতো। তিনি সঙ্গে সঙ্গে মোহর পাঠাতেন সে বাড়িতে, সঙ্গে পাঠাতেন একজন উপদেষ্টা, যাতে গৃহকর্তা সে মোহরটি কিভাবে খরচ করবেন, তিনি কি পারেন না পারেন, কিভাবে চললে তিনি আর কখনো অভাবে পড়বেন না, সব কিছু সে লোকটি তাকে বুঝিয়ে দিতে পারে। এমন ভালো মানুষ জমিদার মশাইয়ের স্ত্রী তার প্রথম সন্তানের জন্মে 3 মাসের মধ্যেই গত হলেন। স্ত্রী বিয়োগের পরে তিনি আর একবার বিবাহ করলেন, যাতে তার সন্তানের দেখভালের কোনো অসুবিধে না হয়। অতিরিক্ত আদরে সে ছেলে একেবারে মানুষের বদলে অমানুষে পরিণত হল। তার ঘোড়ায় চড়ে দিন রাত সে সারা গ্রাম টহল দিয়ে বেড়াত। মোহরের বিনিময়ে মেয়েদের ধরে এনে রাত কাটানো, সুরাপান ইত্যাদি নানান রকম ব্যভিচারে সে লিপ্ত হয়ে পড়ল। কত মেয়ে যে সে সর্বনাশ করল তার কোনো হিসেব নেই। এভাবেই একদিন সে কমলা নামে একটি মেয়েরও সর্বনাশ করল। আর তার কিছুদিন পরেই গ্রামবাসীরা চড়াও হলো জমিদার বাড়িতে। তাদের দাবি ছিল এই মেয়েটিকে উদ্ধার করতেই হবে। গ্রামবাসীদের চাপের মুখে জমিদার পুত্র শেষ পর্যন্ত কমলাকে বিয়ে করতে স্বীকৃত হলো। দিন গড়াতে লাগলো। ক্রমে কমলা এক কন্যা সন্তানের জন্ম দিল। জমিদার পুত্রের মধ্যেও এখন অনেক পরিবর্তন এসেছে। এখন তার স্বভাব অনেকটাই শান্ত। স্ত্রী কন্যা নিয়ে সুখে সংসার করতে ব্যস্ত সে। গ্রামের লোকেও হাঁপ ছেড়ে বাঁচল, ভাবলো যাক বাবা, এবার বুঝি সব কিছুতে বদল এলো। সব বেশ ঠিকঠাক চলছিল, কিন্তু তখনও যে অনেক কিছু বাকি ছিল। প্রায় মাস 10 পরে গ্রামের পুরনো বিয়ে বাড়িতে এক মহিলাকে এসে মানুষের মাথার খুলি, হাড়গোড়, জড়ি বুটি এসব নিয়ে তন্ত্র সাধনা করতে দেখা গেল। লোকে তার পরিচয় তেমন কিছু জানতো না। আর পরে হঠাৎ করে গ্রামের 1 বছর বয়সী মেয়েদের মানে শিশু কন্যাদের মৃত্যু শুরু হলো। একের পর এক বাচ্চা মারা যেতে লাগলো। ভয়ে শিউরে উঠল গ্রামবাসীরা। এভাবে একদিন রাতের দিকে জমিদার বাড়ি থেকে উঠল কান্নার রোল। সকলে ছুটে গেল, শুনল কমলার মেয়েটিকে নাকি সন্ধ্যে থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
সারা গ্রাম তোলপাড় করে খোঁজ শুরু হলো। বহু খুঁজতে খুঁজতে গ্রামের প্রান্তে জঙ্গলের শেষে নদীর ধারে বাচ্চাটির ঘাড় মটকানো রক্ত মাখা মৃতদেহ খুঁজে পাওয়া গেল। সে এক বীভৎস দৃশ্য। কমলাকে কিছুতেই আটকে রাখা গেল না। সে ওই মৃত সন্তানকে বুকে নিয়ে ছুটে গেল সেই মহিলার কাছে। গিয়ে আছাড়ি পিছাড়ি কান্নার সঙ্গে তার পায়ে পড়ে করুণ কাকুতি মিনতি করতে লাগলো মেয়েটিকে ফিরিয়ে দেওয়ার জন্য। ওই মেয়ে ফিরে আসলেও তোদের কারোর কথা ও কখনোই শুনবে না। ও কিন্তু মানুষ হিসেবে থাকলেও আসলে একটা শয়তান তৈরি হবে। বল বল, তুই তাও ফিরে পেতে চাস তোর ওই মেয়েকে? কি বল? কমলা সেদিন সেই প্রস্তাবেই রাজি হয়েছিল। তারপর মেয়ে জীবিত হলেও সে সত্যি এক জীবন্ত শয়তানে পরিণত হলো। তার অত্যাচারে সবাই জর্জরিত ছিল। একদিন সে মেয়ে তার মাকেই টানতে টানতে নিয়ে গেল সেই বনের মধ্যে। বাবার বারণেও সে কর্ণপাতও করল না। তার শক্তির কাছে, তার জেদের কাছে সবাই হার মানত। এভাবে কিছুক্ষণ বনের কাছে টেনে নিয়ে যাওয়ার পরে তারা বনের মধ্যে অদৃশ্য হয়ে গেল। নিরুপায় হয়ে জমিদার পুত্র তার কালো ঘোড়া নিয়ে বনের ভিতর খুঁজতে গেল মা মেয়েকে। সমস্ত রাত পেরিয়ে গেল। দিনের পর দিন তারা কেউ আর ফিরে এলো না। শোনা যায় এখনো নাকি রাত্রিবেলা ওই বনের পাশ দিয়ে যারা যায় তারা একটা ছড়া শুনতে পায়। ঘুঘি ঘুমালো, পাড়া চুরলো, প্রীতিরা এলো দেশে, লাশের গন্ধে ভয়ের দেশে, খাজনা দিও শেষে। কুলক্রমেও ওই বনের ভিতরে কেউ যদি একবার ঢুকে পড়ত তবে সে আর ফিরত না। এমনি করে একদিন তার নাতির দুষ্টুমির কারণে তার পিছনে ছুটতে ছুটতে তোমাদের দাদু একদিন ওই বনের ভিতরে ঢুকে পড়লেন। আমরা সবাই ভীষণ ভয় পেয়ে গেলুম। সমস্ত দিন পেরিয়ে গেল, তারা ফিরল না। দিন পেরিয়ে রাত নামলো, তবু তাদের দেখা নেই। আমরা সকলে সেই বনের সামনে গিয়ে অপেক্ষা করতে লাগলুম। রাত পেরিয়ে ভোর হতে চলল। আমার বৌমা প্রচণ্ড কান্নাকাটি শুরু করে দিলে। আমিও কাঁদতে লাগলুম। গ্রামের সবাই তারা আর ফিরবে না মনে করে আমাদের জোর জবরদস্তি বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে চাইল। এক মনে শুধু ঠাকুরের নাম জপ করে চলেছি। এভাবে ইষ্ট নাম জপতে জপতে হঠাৎ শুনি এক ঘোড়ার কুঁড়ের আওয়াজ, আর সহসা তোমার দাদুর গলায় ডাক। ও গিন্নি,
আমরা ঠিক আছি, আমরা ঠিক আছি। কর্তার আওয়াজ শুনে আমার ধরে প্রাণ এলো। তোমার দাদু বললেন, এক রাক্ষসী তার বছর খানেকের বাচ্চাটাকে কোলে নিয়ে সামনে এসে দাঁড়ায়। কি বীভৎস তার মুখ, চোখ সাদা, হাতের বাচ্চাটার গা থেকে রক্ত গড়িয়ে পড়ছে সারা শরীরে। আর সেই বাচ্চাটা তার মায়ের সাথে এক টানে বলে চলেছে একটা ছড়া। খুকি ঘুমোলো, পাড়া জুড়োলো, প্রেতেরা এলো দেশে, লাশের গন্ধে ভয়ের রেশে, কাজ না দিও শেষে। ধীরে ধীরে এগিয়ে আসতে থাকে আমার দিকে। তারপর একটা টান অনুভব করি। পরক্ষণেই বুঝি আমরা ঘোড়ার উপরে বসে আছি। ঘোড়া চালাচ্ছেন রুদ্রপ্রতাপ। আমি চুপ করতেই দ্বিধা প্রশ্নের চোখে তাকায়। তুমি কি করে জানলে এত কিছু? আমি উত্তর দিই, কল্পনা, এমনটাই লিখবো তাই মাথায় ঘুরছিল। মুড়িটা খাও দিদা, আমি রানাকে নিয়ে যাই বরং। আমি কাল সকালে মাছ ধরতে যাব, তার জোগাড় করি। কতদিন মাছ ধরা বন্ধ বলো তো? আমি আর রানা তখনকার মতন ওই জায়গা থেকে বেরিয়ে গ্রামের অন্য দিকে হাঁটতে শুরু করি। গত রাতের বীভৎস বিভীষিকার কথা আর আমরা দুজনেই মনে করতে চাই না। ওসব ওই গল্পেই ভালো, ভূতেরা গল্পেই বেশি সুন্দর। এতক্ষণ আপনারা শুনছিলেন খুশির কলমে খুকি ঘুমলো পাড়া চড়লো, একটি গ্রাম বাংলার গা ছমছমে ভূতের গল্প। আজকের গল্পের সূত্রধর ছিলাম আমি, খুশি। মায়ের ভূমিকায় মৃত্তিকা, রানার ভূমিকায় সূর্য, কথকের ভূমিকায় অভয়, হকারের ভূমিকায় অর্ণব, বয়স্ক ভদ্রলোক অভয়, মাঝির ভূমিকায় সৌরভ, রুদ্রপ্রতাপ কৌশিক, দিদা পারমিতা, মহিলাতান্ত্রিক খুশি, দাদু নিবেদন, বাচ্চা মেয়ের কণ্ঠ প্রত্যুষা, প্রেতিনী প্রান্তিকা। শেষ হলো আমাদের আজকের গল্প খুকি ঘুমলো পাড়া চড়লো। কেমন লাগলো আমাদের আজকের গল্প জানাতে ভুলবেন না নিচের কমেন্ট বক্সে। আর এই রকমই বিভিন্ন স্বাদের গল্প শুনতে হলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল শব্দ কথা অফিসিয়ালকে। পাশে রাখা বেল আইকন প্রেস করে দিন যাতে আমাদের চ্যানেলে আসা গল্পের আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। শুনতে থাকুন, ভালো থাকুন। দেখা হচ্ছে আগামী সপ্তাহে ঠিক একই সময় অনলি অন শব্দ কথা অফিসিয়াল। নমস্কার, ধন্যবাদ।